নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি, আমাদের চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালের ক্লাস করানো হয়। আজকের ক্লাস একটি গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি উভয়ের সিলেবাসে কিন্তু এই টপিকটা রয়েছে। আজকের আলোচনার বিষয় এবং ইন্দ্রজিৎ। তোমরা সবাই জানো পেপার 2-তে কিন্তু এবং ইন্দ্রজিৎ রয়েছে টেক্সটটা, এটি নাটক, বাদল সরকারের নাটক। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমরা অবশ্যই এই ভিডিওতে পেয়ে যাবে। একটা ডেমো ক্লাসের ভিডিও তোমরা পাবে, যেখানে আমরা অনলাইন পেইড ব্যাচ কীভাবে করি সেটার ধারণা তোমরা পাবে, এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আলোচনা হতে পারে, এই বিষয় থেকে কি কি জানবার বিষয় আমাদের আছে, সবটাই কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, এবং যদি তোমরা বাংলা অপশনাল নিয়ে অপ্ট করে থাকো তাহলে কিন্তু আশা করি তোমাদের এই ভিডিওটা সাহায্য হবে। শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, ইউপিএসসির জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের যাদের বাংলা অপশনাল আছে তাদের সাথে কিন্তু ভিডিওটা পুরোটা শেয়ার করো, দেখে নাও ভিডিওটা। পেপার 2 এ যাচ্ছি। পেপার 2 এর একটা টেক্সট আমাদের পড়তে হয়, যেটা হচ্ছে কি এবং ইন্দ্রজিৎ। এবং ইন্দ্রজিৎ নাটকটা আমরা টেক্সট তো পড়ছি, আস্তে আস্তে পড়বো, একসাথেও পড়বো। কয়েকবার পুরোটা টেক্সট তো একসাথে পড়া পসিবল নয়। আমরা কিছু কিছু যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, যেখানে আমাদের চরিত্রগত দিক আছে বা গুরুত্বপূর্ণ লাইন, সেগুলো আমরা টেক্সট থেকে আলোচনা করব, বিশ্লেষণ করব। কিন্তু তার আগে একদম প্রথমে, যেহেতু এটা একদম প্রথম ক্লাস এবং ইন্দ্রজিৎ থেকে, সব থেকে প্রথমে আমাদের জানতে হবে এবং ইন্দ্রজিৎ বস্তুটা কি। তাহলে আমরা কি জানি যে ওটা একটা নাটক, কিন্তু কি নাটক? সাধারণ প্রথাগত নাটক নয়, এটাকে বলা হয় অ্যাবসার্ড নাটক। তাহলে এই প্রশ্নটা বারবার আসে, সেটা হচ্ছে কি অ্যাবসার্ড নাটক হিসেবে আমাদের এবং ইন্দ্রজিৎ নাটকের সার্থকতা। তাহলে এটা জানার আগে আমাদের অ্যাবসার্ড নাটক ব্যাপারটা কি সেটা জানতে হবে, তাই তো? তাহলে এবং ইন্দ্রজিতের রচয়িতাকে বাদল সরকার, এবং এটি প্রকাশিত হচ্ছে 1965 সালে। এবং এই যে ব্যাপারটা, যে অ্যাবসার্ডিজম বা অ্যাবসার্ড নাটক ব্যাপারটা কি, সময়কালটা দেখতে পাচ্ছ 1965 সাল। এই সময়টা একেবারে দোলাচল একটা পরিস্থিতি। ভারতবর্ষ সবে সবে স্বাধীনতা পেয়েছে। তখন একেবারে মানে দাঙ্গা বিক্ষত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। 1965 মানে আমাদের ভারতবর্ষ যুদ্ধ দেখেছে। হ্যাঁ, 1962 যুদ্ধ সবে সবে হয়েছে। একেবারে একটা মানে পরিবর্তনের যুগ বলা যেতে পারে। হ্যাঁ, যেখানে মানুষের নৈতিক অবক্ষয় থেকে শুরু করে মানুষে মানুষে হানাহানি, দাঙ্গা বিক্ষত সমাজ, অর্থনৈতিক দুরবস্থা সব মিলিয়ে মানুষ কেমন একটা ঘেঁটে রয়েছে। ঠিক আছে? তো এই পরিস্থিতিতে পাশ্চাত্যের, শুধুমাত্র তো ভারতবর্ষে নয়, কারণ আমরা পুরো পৃথিবী দুটো বিশ্বযুদ্ধ দেখে নিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কায় পুরো পৃথিবী আমূল পরিবর্তিত হয়েছে। তার দর্শনগত পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মানুষের ভাবনাগত পরিবর্তন হয়েছে। তো তার প্রভাব অবশ্যই সাহিত্যে পড়বে। পাশ্চাত্যে বিভিন্ন সাহিত্য আন্দোলন শুরু করে। ঠিক আছে? যে এতদিন পর্যন্ত সাহিত্য ছিল যে কলা কৈবল্যবাদ, বা যেটাকে বলা হচ্ছে যে আর্টস ফর আর্টস সেক, মানে শুধুমাত্র বিনোদনের জন্য বা সাহিত্যর জন্য সাহিত্য, সেটা আর চলল না। পরবর্তীকালে সেটা বিভিন্নভাবে সাহিত্য আন্দোলন তৈরি হলো, যে সাহিত্যের একটা উদ্দেশ্য আছে। শুধু সাহিত্য, শুধু বিনোদনের মাধ্যম হিসেবে সাহিত্য হতে পারে না। সেটা আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস দিয়েও দেখেছি, যে কিভাবে স্বদেশী আমলে সাহিত্য স্বদেশীদের জন্য, মানে যারা ফ্রিডম ফাইটার্স ছিল তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছে। বন্দে মাতরম ধ্বনি থেকে শুরু করে নীলদর্পণ নাটক সব আমরা দেখেছি, যে কিভাবে মানুষের মনের মধ্যে স্বাদেশিকতা থেকে শুরু করে মানুষের মনের মধ্যে ভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ, জাতীয়তাবাদ সবই কিন্তু সাহিত্য গড়ে তুলতে পারে। তো সাহিত্যের একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। সেরকমই আমরা যখন অর্থনৈতিক, ভূরাজনৈতিক যখন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন সাহিত্য আন্দোলন, পাশ্চাত্যের প্রভাব কিন্তু বাংলা সাহিত্যেও পড়ছে। তো পাশ্চাত্য থেকে নেওয়া একটা বিষয় হলো অ্যাবসার্ডিজম। তাহলে এই এবং ইন্দ্রজিৎ কিন্তু অ্যাবসার্ড নাটক। আমরা নর্মালি নাটক যদি দেখি, একবারে নাটকের প্রথম থেকে যেটা জানি, যে সংস্কৃত নাটকের যদি নাট্যশাস্ত্র, ভরতের নাট্যশাস্ত্র দেখি, সেখানে 9টা রস রয়েছে, পঞ্চাঙ্ক নাটক হয়, একাঙ্ক নাটক হয়, না অঙ্ক হয়, না অঙ্ক বিভাজন হয়, বিভিন্ন ধরনের নাটক হয়, সংলাপ সেখানে থাকে, একটা প্লট থাকে, কাহিনী থাকে, গতি থাকে, বিভিন্ন অনেক বৈশিষ্ট্য হয়। কিন্তু অ্যাবসার্ড নাটকটা সব ধরনের যে নিয়ম সেটাকে ভেঙে দিচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে থিয়েটার বা নাটকের কথা দেখেছিলাম, সেই যে প্রত্যেকটা নিয়মকানুন সেটাকে ভেঙে দিতে হবে, তাহলেই সেটা অ্যাবসার্ড হবে। অ্যাবসার্ডকে বাংলায় আমরা বলি উদ্ভট বা কিমিতি নাটক, ওটাকে বলা হয়। এবার উদ্ভট ব্যাপারটা কি? উদ্ভট নাটক সেটা সবেই তো মানে উদ্ভটতা ব্যাপারটা কি? অর্থাৎ যে
কোনো প্রথম কথা কোনো নিয়ম মানছে না, তার কোনো একটা বাঁধনহীনতা রয়েছে, যার কোনো নির্দিষ্ট কোনো প্লট নেই। আমরা যখন এবং ইন্দ্রজিৎ নাটকটা পড়বো, টেক্সটটা আমরা দেখতে পাবো হঠাৎ করে শুরু হচ্ছে, কোনো প্লট নেই, কিচ্ছু নেই, কোনো কোনো কাহিনী নেই, আমরা শেষ পর্যন্ত কি বলতে চাইছে লেখক আমরা ঠিকমতো বুঝে উঠতে পারছি না। অ্যাবসার্ড নাটক বোঝার জন্য একটু মানুষকে থিতু হতে হয়, তার যে জীবন দর্শন বোঝার জন্য ওভারঅল জীবন দর্শনের মধ্যে একটা বিষয়, সেটা আমরা অ্যাবসার্ড নাটকে দেখতে পাই, যেটার খুবই একটা সিমিলারিটি রয়েছে প্রত্যেকটা অ্যাবসার্ড নাটকে, সেটা হচ্ছে কি শূন্যবাদ। হ্যাঁ, মানে নঙর্থকতা, মানুষের জীবনের যে নেতিবাচকতা, হ্যাঁ, মানুষের জীবনের যে ব্যর্থতা, এই নেতিবাচকতা, ব্যর্থতা, নঙর্থকতা, জীবনের যে কোনো মানে নেই, এই যে সব নেগেটিভ পার্টগুলোকে দেখানো হয়। এবং মানুষের মধ্যে এবং সময়কালটা দেখতেই পাচ্ছ যে এই সময়কালটা, এবং এখনো ভীষণভাবে সেইটা প্রাসঙ্গিক, কারণ মানুষের মধ্যে যে জীবনের যে ব্যর্থতার যে দিক, যে অন্ধকারময় দিকগুলো রয়েছে, সেটা অনেক সময় মানুষ স্বীকার করতে পারে না, ডিনায়ালে থাকে। এবার কিছু কিছু মানুষ গতানুগতিক ধরায় চলে যায়, ঠিক আছে, মানে সবাই যা করছে আমিও তাই করব কন্টিনিউয়াস। এবার যেমন একটা টাইমে হতো কি, যে সবাই সায়েন্স নিচ্ছে, আমিও সায়েন্স নেব, বাড়ির লোকও বলছে সায়েন্সে ভালো স্কোপ আছে, চলো সায়েন্স নিই, তোমার সায়েন্স ভালো লাগে কি লাগে না আমার জানার দরকার নেই, তুমি সবাই নিচ্ছে তুমিও নাও। হ্যাঁ, সবাই যে ট্রেন্ড, এখন যে ট্রেন্ড ফলো করার ব্যাপারটা, সবাই যা করছে, যে করোনার সময় সবাই ডালগোনা কফি বানাচ্ছে, তুমিও বানাবে, তোমাকে সবাই দিতে হবে, যে গড্ডলিখা প্রবাহে চলা। তো এই যে সবাই যা করছে সেটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে স্রোতের বিপরীতে যাওয়া। স্রোতের বিপরীতে খুব কম মানুষ যেতে পারে, এবং স্রোতের বিপরীতে যায় কিছু মানুষ, যায় বলেই তো এত ইনোভেশন, সায়েন্টিফিক ভাবনা চিন্তা। গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী গোল, তখন তাকে অন্ধ করে দেওয়া হলো, তার বিরোধিতা করা হলো। কোপারনিকাস থেকে শুরু করে প্রত্যেকটা যখন নতুন ইনোভেশন হয়েছে, তখন তাদের উপর মানুষ হেসেছে, যে অন্যরকম কথা বলছে। তো এবং ইন্দ্রজিতেও কিন্তু আমরা সেই জায়গাটা দেখব। এবং ইন্দ্রজিতের নাটকে হঠাৎ করে শুরু হচ্ছে, এবং থার্ড থিয়েটারের একটা কনসেপ্ট আছে। ব্যাপারটা কি থার্ড থিয়েটার মানে হচ্ছে গিয়ে, তুমি একটা থিয়েটার দেখতে গেছো, নাটক দেখতে গেছো, নাটকের দর্শকদের সাথে ইন্টারাকশন ডাইরেক্ট, অর্থাৎ আমি মঞ্চস্থ করছি, এটা কোনো মানে নয় যে আমি কোনো সিনেমা দেখছি না, আমি কোনো টেলিভিশন দেখছি না, যেহেতু এটা থিয়েটার, মানুষের সাথে কথোপকথন হচ্ছে। কোনো একটা দর্শক থেকে একজন উঠে এলো, সে স্টেজে তার সাথে কথা বলছি, এবং তারা আগে থেকেই অভিনেতাই, কিন্তু দর্শকের মধ্যে থেকে সে উঠে আসছে। এই যে থার্ড থিয়েটার মানে হচ্ছে গিয়ে দর্শকের সাথে অভিনেতাদের যে ব্যারিয়ারটা রয়েছে, যে দরজাটা রয়েছে, সেটাকে ভেঙে ফেলা। আমরা এবং ইন্দ্রজিৎ নাটকেও দেখবো যে হঠাৎ করে যখন শুরু হচ্ছে, লেখক কি করছে, একটা গল্প লেখার চেষ্টা করছে, মানসী বলে একটি চরিত্র, সে জিজ্ঞেস করছে লেখা হলো তো, তখন লেখক বলছে না আমি কিচ্ছু লিখতে পারছি না। মাসিমা বলে একটি চরিত্র রয়েছে, সে বলছে খেতে আয়, যেমন ডেকে ডেকে থাকে আর কি। তো সে বলছে আমি যাচ্ছি যাচ্ছি করে যাচ্ছে না, এবং মানসী এসে বলছে কত লেখা বাকি, বলছে আমি কিছুই লিখতে পারছি না। তখন মানসী বলছে যে তুমি কিচ্ছু লিখতে পারছো না কোনো নাটকের, বলছে না আমার কাছে কোনো নাটকটা কি নিয়ে লিখবো, কাদের নিয়ে লিখবো। তখন মানসী বলছে যে এই যে এত লোক আছে, দর্শকদের দেখিয়ে বলছে যে এই যে এত লোক আছে, তাদের মধ্যে থেকে একজনকে তুমি চেনো না, একজনকেও জানো না, এদেরকে কাউকে নিয়ে কি নাটক লেখা যায় না? তখন বলছে লেখক যে হ্যাঁ যায়, কয়েকজনকে চিনি, তারা তো আমারই মতো, আসুন আসুন আপনারা আসুন। তো এরকমভাবে দর্শকদের আসন থেকে উঠে আসছে অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। তাহলে চারটে পুরুষ চলে এলো, অমল, বিমল, কমল, এবং ইন্দ্রজিৎ যে আছে, সে প্রথমে নাম বলেছিল যে আমার নাম নির্মল। লেখক বলছেন না, এই পরপর সবার একই রকম নাম কেন, আপনি মিথ্যে কথা বলছেন, আপনার নাম নির্মল না। তখন বলছে হ্যাঁ আমার নাম ইন্দ্রজিৎ। তো বলছে আপনি বললেন না কেন? তখন বলছে ভয়ে। এই যে কনসেপ্টটা একটা রূপকাশ্রিত কনসেপ্ট। যে নিজেকে, মানুষ কি হয়, নিজের যে আইডেন্টিটিটা আছে সেটা সবার মাঝখানে চাপা পড়ে থাকে, মানুষ সেখান থেকে উঠে আসতে ভয় পায়। মানে আমি 10 জনের মধ্যে যখন একজন হয়ে আছি, তখন মনে হয় মানুষ সেফ আছে, কারণ সবাই একই রকম আছে, আমাকে কেউ আলাদা চোখে, কেউ বাঁকা চোখে দেখবে না। কিন্তু যে একটা মানুষ একা এগিয়ে আসছে, 10টা মানুষের মধ্যে 9টা মানুষ তার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, ওই যে আনকমফোর্টেবল সিচুয়েশনটা মানুষ ফেস করতে চায় না, তাই জন্য মানুষ মিথ্যে কথা বলে যে আমিও তাদের মধ্যে একজন, সবাই সায়েন্স ভালোবাসে, সবাই সায়েন্স নিচ্ছে, আমিও সায়েন্স নেবো। হ্যাঁ হ্যাঁ আমারও ভালো লাগে, আমার হয়তো লাগে না, আমি হয়তো ইতিহাস পড়তে ভালোবাসি, কিন্তু সবাই নিচ্ছে আমিও নেবো। এই যে, কিন্তু মানুষ
মানুষ ভয় পায়, হ্যাঁ, আনকমফোর্টেবল হওয়া, লোকের বাঁকা চোখ দেখার। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো আমরা যখন নাটকটা দেখব, এখানে কিন্তু কোনো বাঁধন নেই, কোনো মানে নিয়মিত কোনো চরিত্রগত যে জায়গা নেই। কারণ কখনো অমল বিমল কমলেরা ছাত্র হচ্ছে, কখন তারা শিক্ষক হচ্ছে, হ্যাঁ, কখনো তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, কখনো তারা বন্ধু হচ্ছে, কখনো রাজনীতি, খেলা ইত্যাদি নিয়ে তারা আলোচনা করছে, আবার কখনো তাদের জীবনের যে ব্যর্থতা সেই কথাটা বলছে। এই সব কিছুর মধ্যে অমল বিমল কমলের সাথে এবং ইন্দ্রজিতের আগে যে এবং একটা অব্যয় যোগ করা, এটা সংযোজক অব্যয়। জানি তো আমরা যে একটা সংযোজক অব্যয় মানে একটা আলাদা করে এবং করা, মানে তার মানে তার সে ব্যতিক্রমধর্মী চরিত্র হয়েও সে কিন্তু সেই গদ্যলেখা প্রবাহের মধ্যেই রয়েছে। সে কিন্তু আলাদা নয়, কিন্তু সে আলাদা হতে চায়। এই যে আলাদা হতে চাওয়া, এটাকে কিন্তু লেখক বড় করে দেখিয়েছেন। নৈরাশ্যবাদের কথা, নেতিবাচকতার কথা, নর্তকতার কথা আমরা নাটকে ভীষণভাবে পাবো। জীবনের শূন্যবাদের কথা, যে কি করব, কিছু পাচ্ছি না, কোনো কিছু লাইফের কোনো মানে নেই, আমরা সবাই এগিয়ে চলেছি, কোনো মোটিভ নেই, হ্যাঁ, একটা কেমন একটা আবর্তের মধ্যে ঘুরছি। এই যে মাঝে একটা হুলিগানিজম বলে একটা ব্যান্ডের গান বেরিয়েছিল না, যে মেলার গান, সেখানে কয়েকটা লাইন ছিল, দেখবে যে আমরা গোল 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 করে ঘুরছি, হ্যাঁ, একটা গোল করে আমরা ঘুরেই যাচ্ছি। সেই মানুষ একটা আবর্তের মধ্যে, যেমন একটা লুপের মধ্যে আটকে রয়েছে। তো এই কথাটা কিন্তু এবং ইন্দ্রজিৎ বাদল সরকার এবং ইন্দ্রজিৎ নাটকে বলছে যে আমরা একটা কঠিন জীবনাবর্তের মধ্যে রয়েছে, যেখানে তার একটা সার্কেল, যে তিনিও বলছেন একটা বৃত্তাকার নাটক, শুরুটাও যা শেষটাও তাই, তার কোনো শেষ নেই। আমরা নাটকের প্রথমেও দেখি যে সে লেখক কিছুটা লেখার চেষ্টা করছে, শেষে গিয়েও দেখি সে কিছুই লিখতে পারেনি। হ্যাঁ, তো এই যে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়া, যে কন্টিনিউয়াসলি এই যে ঘোড়া দৌড়, আমি দৌড়ে চলেছি, ইঁদুর দৌড়ের মতো দৌড়ে চলেছি, তার কোনো মানে নেই, কেন দৌড়াচ্ছি, সবাই দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, কি পাবো কিচ্ছু জানি না। এই যে এই পরিস্থিতিটা, এটার মধ্যে এটা মধ্যবিত্ত জীবনের একটা জায়গা। প্লট বলতে আমরা দেখতে পাচ্ছি, পরিপ্রেক্ষিত বলতে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পরিপ্রেক্ষিত, এবং সবাই আমরা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত চরিত্রগুলো। হ্যাঁ, কিন্তু অমল বিমল কমল যারা আছে তারা হচ্ছে কি সাধারণত্বের প্রতিভূ। অর্থাৎ আমরা যে নর্মাল জেনারেলাইজ যদি করি, রক্তগরবী নাটক পড়বে কিট্টু তুমি, তো সেখানে রক্তগরবী নাটকের আমরা দেখতে পাবো যে সেখানে যে খোদাইকারেরা রয়েছে, যারা মাটি থেকে খনন করে আনে, তাদের কোনো নাম নেই, তারা শুধু 72-এর খ, 71-এর খ, তাদের একটা শুধু নাম্বার রয়েছে। ঠিক আছে, তো মানুষ কেমন একটা সংখ্যায় পরিণত হয়েছে, ডেটায় পরিণত হয়েছে। মানুষের যে ইন্ডিভিজুয়াল রক্ত মাংসের মানুষ, তার সুখ দুঃখ এসব কিছু না, নয় মানুষ একটা ভোট, নয় মানুষ একটা ডেটা, নাথিং এলস। মানুষের মধ্যে বেঁচে থাকার, টিকে থাকার লড়াই, কিচ্ছুতেই কিছু যায় আসে না। আমরা শুধু একটাকে সংখ্যা মাত্র হিসেবে দেখি, পার ক্যাপিটা ইনকাম হিসেবে আমরা দেখি, জিডিপি হিসেবে আমরা দেখি। একটা রক্ত মাংসের মানুষ শুধুমাত্র একটা পরিসংখ্যানে পরিণত হচ্ছে। এই যে এই কনসেপ্টটা, এটা যে কত ভয়ানক একটা কনসেপ্ট। হ্যাঁ, যে মানুষের এই যে সভ্যতার চাকায় পিষ্ট যে সাধারণ মানুষ, তাদের যে মনস্তত্ত্ব, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে এই অন্ধকার দিক, হ্যাঁ, সেই আবর্তন মধ্যে ঘুরে চলা, এই সব সম্পর্কিত বিষয় হচ্ছে কিন্তু আমরা এই নাটকে দেখতে পাচ্ছি, এবং অ্যাবসার্ড নাটকেও কিন্তু এই বিষয়টা আসে। এবার আমরা অ্যাবসার্ড নাটক সম্পর্কে মোটামুটি একটু বিষয়ে যাচ্ছি, যে কি তাহলে অ্যাবসার্ড নাটকে যেটা আমি বললাম, যেটাকে বলা হয় উদ্ভট নাটক, এবং এই যে এর যে পরিপ্রেক্ষিতটা তো আমি বললামই, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি দুঃসহ অস্থিরতা, নৈরাজ্য, যুদ্ধের যে ভয়, হ্যাঁ, সর্বব্যাপী একটা বিষাদ, একটা আরতি, অবিশ্বাস, হতাশা, সব মিলে কিন্তু একটা নৈরাজ্য বা অবক্ষয়ের জন্ম নিয়েছে, এবং সেই সব দিয়ে কিন্তু আমাদের অ্যাবসার্ড নাটকের জন্ম। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বা সমকালীন পর্বে বিভিন্ন অস্তিত্ববাদী দর্শন, পরাবাস্তববাদ, কিউবিস্ট চিত্রকলা, এগুলো সব একটা টার্মিনোলজি। হ্যাঁ, তো এগুলো যে বিষয়গুলো, এগুলো আমাদের পাশ্চাত্যর দিকে আমরা চলে যাব। এগুলো তৈরি করেছিল কে? কয়েকজনের নাম আমাদের জানতে হবে, কামু বা কাফকা, হ্যাঁ, এই ইত্যাদি যে পাশ্চাত্যের যে সাহিত্যিকেরা রয়েছেন, তাদের হাত ধরে এই বিষয়গুলো এসেছে, এবং তাদের জীবন, তাদের লেখনীর মধ্যে যে অর্থহীন দুঃখময় জীবন দর্শন, এই যে দিকটা, তা আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি অ্যাবসার্ড নাটক রূপে। এবং যদি পাশ্চাত্য নাটকের সাথে তুলনা করতে হয়, তাহলে অ্যাবসার্ড নাটকের ক্ষেত্রে কয়েকজনের নাম আমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষার খাতাতেও রাখতে হবে। সেটা হচ্ছে কে? স্যামুয়েল বেকেট, ইউজিন আয়ানিস্কো, হ্যাঁ, এদের কথা কিন্তু আমাদের জানতে হবে। স্যামুয়েল বেকেটের একটি নাটক আছে, যেটাকে অ্যাবসার্ড নাটকের অন্যতম পুরোধা নাটক হিসেবে বলা হয়, ওয়েটিং ফর গোডো। বা আমরা যদি দেখি, এটা তো অ্যাবসার্ডিজম, আমরা দ্য ওয়েস্টল্যান্ড বলে একটা
কাব্য আছে এলিয়েটের, টিএস এলিয়েটের, সেখানে আমরা হলো ম্যানের কথা শুনবো, যেখানে মানুষ ফাঁপা, মানুষের মধ্যে কিছু নেই। এই যে হলো ম্যান বা ফাঁপা মানুষ, যে ওয়েস্টল্যান্ড, পোড়ো জমি, বা আমরা নবারুণ ভট্টাচার্যের কবিতাতে যদি দেখি, তিনি বলছেন যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। তো একটা মৃত্যু উপত্যকায় তৈরি হচ্ছে যে পৃথিবী, যে দেশ, তাদের কথা বলছে হচ্ছে অ্যাবসার্ড নাটকে। ঠিক আছে, এই অ্যাবসার্ড নাটকের বললাম যে কোনো বাঁধন নেই, কোনো কাহিনী নেই, সবটা আমরা ছোট ছোট দৃশ্য, এই দৃশ্যগুলোর রূপকাকৃতি, এবং এই দৃশ্যগুলো মানুষকে একেবারে যে মানুষ বুঝতে পারে না তা কিন্তু নয়, প্রত্যেকটা রূপকের আড়ালে কিছু না কিছু জীবন দর্শন লুক্কায়িত, সেটা বাঁধনহীন, সেটা বাঁধন ছাড়া। কারণ আমাদের মানসিকতা এমন একটা বাঁধনহীনতার জায়গায় পৌঁছে গেছে, যেখানে মানুষ আমরা বন্ধনে থাকতে চাইছি না, মানুষ ভীষণ পরিমাণে, প্রথম কথা, অমনোযোগী। এবং এখনকার দিনে দাঁড়িয়ে তো এটা ভীষণভাবে প্রাসঙ্গিক। এখন সোশ্যাল মিডিয়া বলো, অ্যালগোরিদমস বলো, এআই এর জমানায় বলো, মানুষ ভীষণ অমনোযোগী, মানুষের সময় নেই, মানুষ সব কিছু তাড়াতাড়ি চায়, ফাস্ট। এই 30 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও, একটা সিনেমা 3 ঘন্টা থেকে সিনেমা দেখবো, ফাস্ট ফরওয়ার্ডে দেখবো, হ্যাঁ, 2x 3x স্পিডে দেখবো। মানুষের মধ্যে স্পিড রয়েছে, কিন্তু আমরা কিসের জন্য দৌড়াচ্ছি, কোথায় দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি, কিচ্ছু নেই। আমরা শুধুমাত্র ইন্দ্রিয়ের যে আমাদের তাড়না, সেখানে আমাদের সেই নিবৃত্তি করছে, ডোপামিন ক্ষরণ হচ্ছে, যে একটা একটা রিল চলে গেল, একটা স্ক্রোল 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 করে যাচ্ছি। এই যে ডোপামিনগুলো আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, যে আমরা খুব তাড়াহুড়ো চাই, সব ফাস্ট চাই, ফাস্ট ফুড থেকে শুরু করে এভরিথিং, আমাদের লাইফটা ফাস্ট হয়েছে। কিন্তু এই ফাস্ট হয়ে আমরা যাবো কোথায়, এই যে আমাদের কোথায় আমাদের পরিণতিটা কি, আমরা তো একবারও ভাবছি না। এই বিষয়টা কিন্তু 1965 সালে দাঁড়িয়ে বাদল সরকারের মতো একজন বলিষ্ঠ নাট্যকার আমাদের কিন্তু উপহার দিয়ে গেছে এবং ইন্দ্রজিৎ নাটকে। আমি বলবো যে ভালো করে একবার দুবার পড়লে নাটকটা অসামান্য লাগবে, জীবন দর্শন পাল্টাবে, এবং অনেক কিছু শিখতে পারবে। শুধুমাত্র লেখনির জন্য নয়, আমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর লিখবো বলে নয়, জীবনকে জানার জন্য। এই এখন যে মানে আমি যদি মনে করি যে একজন আমরা শিক্ষিত, আমরা নাগরিক, সুস্থ মস্তিষ্কের নাগরিক, এত কিছু হচ্ছে, আমরা চুপ করে থাকছি, আমাদের প্রভাব পড়ছে মানসিকতা, মানসিক স্বাস্থ্যের উপরে, কিন্তু আমরা ভাবতে ভুলে যাচ্ছি। এই নাটকটা আমাদের ভাবতে সাহায্য করবে, নতুন করে ভাবতে সাহায্য করবে, যে আসলে মানুষ এখানে, তোমার প্রচণ্ড মনে হবে যে একটা সময় পুরো নাটকটা শেষ করার পরে না খুব লো ফিল হবে, খুব লো ফিল হবে, প্রচণ্ড নেতিবাচকতার একটা জায়গায় চলে যাবে। বা তুমি যখন জীবনানন্দ আমি পড়াবো, যখন 8 বছর আগের একদিন পড়বো বা বোধ পড়বো কবিতা, আমাদের প্রচণ্ড নেতিবাচক মনে হবে, কিন্তু সেই নেতিবাচকতার মধ্যেও একটা বেঁচে থাকার, একটা টিকে থাকার লড়াইয়ের যে টেন্ডেন্সি, আশাবাদের যে জায়গা, সেটা কিন্তু আমরা কখনোই ভুলবো না। ঠিক আছে, যাই হোক, তো এইসবের মধ্যে অ্যাবসার্ড নাটকের বিষয়টা তৈরি হচ্ছে, এবং আলবে আর কামুর, এই নামগুলো মনে রাখবে। তার দ্য মিথ অফ সিসিফাস, গুরুত্বপূর্ণ বই, 1942 সালে। এই যে মিথ অফ সিসিফাসে কিন্তু উদ্ভটত্ব বা অ্যাবসার্ডিজম ব্যাপারটা ব্যাখ্যা করছেন কিভাবে। দিস ডাইভোর্স বিটুইন ম্যান অ্যান্ড হিস লাইফ, দ্য অ্যাক্টর অ্যান্ড হিস setting truly constitutes the feeling of absurdity। অর্থাৎ যে এই ডিভোর্স মানে কি, যে ছিন্নতা, ভিন্নতা, তার মানুষের জীবনের থেকে যে ভিন্নতা, দূরত্ব, অ্যাক্টার অ্যান্ড সেটিং ইন লাইফ, অভিনয়ের থেকে অভিনেতার জীবন দর্শনের যে ভিন্নতা, এইটাই কিন্তু একটা উদ্ভটত্বের জন্ম দেয়। সেখান থেকে মানে যেটা বললাম যে দূরত্ব, এইটাই একটা উদ্ভটত্বের, মানে আমাদের মানসিক চেতনার থেকে, এই যে আমরা যে সোবার রয়েছি, আমাদের তার সাথে তো একটা, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা কাজ করে, তো আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে, আমাদের অ্যানিম্যাল ইনস্টিংক্ট আছে, সেগুলো তো আমরা করতে পারি না। সেগুলো আমরা যতটা কন্ট্রোল করতে পারি, তবেই তো আমরা সভ্যভদ্র। আমাদের কাউকে খুন করতে ইচ্ছা করছে, কিন্তু আমরা পারবো না খুন করতে। আমাদের কাউকে জোর করে থাপ্পড় মারতে ইচ্ছা করে, রাগ ওঠে, আমাদের এগুলো অ্যানিম্যাল ইনস্টিংক্ট, কিন্তু আমরা সেগুলো কি করতে পারি না। যারা করে তাদেরকে আমরা অসভ্য মানুষ বলি। আমরা সভ্য মানুষ, সিভিলাইজড মানুষ তখনই যখন আমরা আমাদের ইন্দ্রিয়ের যে কি বলবো ইম্পালসগুলোকে আছে, সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, তাই তো। এই যে ইন্দ্রিয়ার সাথে যে আমাদের যে সমঝোতা, সেটাই আমাদের মানুষকে সভ্য মানুষ বানায়। কিন্তু যখনই এখন আমরা দেখতে পাচ্ছি কি, সেই সমঝোতাটা মানুষ করতে ভুলে যাচ্ছে, অস্থির হয়ে পড়ছে, রাস্তায় বেরোচ্ছে, একটা মানুষ এসে চেনে না, গাড়ির সাথে ধাক্কা লাগলো, তার সাথে মারপিট করলো, তাকে মেরেই ফেললো, মাঝে মাঝে তো নিউজে আসে। আমি রাস্তায় বেরোচ্ছি, পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি, কারোর সাথে ধাক্কা লাগে, তুমুল ঝগড়া অশান্তি শুরু হয়ে গেল। তুমি তার সাথে প্রথমবার হয়তো জীবনে দেখা হচ্ছে, তার সাথে শেষ দেখা হচ্ছে, তার একটু লেগে গেল, অনিচ্ছাকৃতই লেগে গেল, তার সাথে তুমি এমন ঝামেলা শুরু করলে। আমার তো অচেনা মানুষের প্রতি রাগই হয় না, আমি তাকে চিনি না যাই না, তার প্রতি আমার রাগ হবে কেন? ঠিক আছে, তো এই যে মানুষের মধ্যে যে অস্বস্তিকর পরিবেশ, নিজের মধ্যে যে ব্যর্থতা, নিজের মধ্যে যে রাগ, ক্লান্তি, এই সবটা মানে সব দিক থেকে তার একার দোষ নয়,
এই যে আমাদের একটা মানসিক পরিস্থিতির যে চাপ, যে আমরা বাড়িতে সে কন্টিনিউয়াসলি ব্যর্থ হচ্ছে, কাজের জায়গায় ব্যর্থ হচ্ছে, অর্থনীতির দিক থেকে সব দিক থেকে একটা পিয়ার প্রেশার অনুভব করছে, সবটা গিয়ে কোথায় বেরোচ্ছে? অন্য মানুষের প্রতি বা নিজের প্রতি। মানুষ আত্মক্ষয়ী হয়ে যাচ্ছে, সুইসাইডাল হচ্ছে, ঠিক আছে? এই সবটাই হচ্ছে কি অ্যাবসার্ডিজমের জন্ম দিচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো আমরা দেখলাম। এবার অ্যাবসার্ড নাটকের আমরা কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য লক্ষ্য করব এবং তার সাথে আমরা এবং ইন্দ্রজিৎ নাটকে মিলিয়ে দেখব যে এই বৈশিষ্ট্যগুলো কি এবং ইন্দ্রজিৎ নাটকে রয়েছে। যদি থাকে তবেই সেই অ্যাবসার্ড নাটক হিসেবে তাকে আমরা সার্থক নাটক হিসেবে আমরা বলতে পারি, ঠিক আছে? তার জন্য কি দরকার? টেক্সট আমাদের পড়তে হবে। তাহলে আমরা কিছু বৈশিষ্ট্য অ্যাবসার্ড নাটকে দেখে নেব। প্রথম কি বলছে যে এই ধরনের নাটকে মূলত স্বপ্ন ও উৎকেন্দ্রিক কল্পনাময় প্রতীক ও চিত্রকল্পের মধ্য দিয়ে কাব্যময় সংলাপের সহায়তায় এক বাস্তবাতীত জগৎ গড়ে তোলা হয়। আপাত দৃষ্টিতে দুর্বোধ্য এবং অতীন্দ্রিয় বলে মনে হলেও গভীর অভিনিবেশে বোঝা যায় এই শ্রেণীর নাটক নাট্যক্ষেত্রে এনেছে নতুন ভাব, ভাষা ও ভঙ্গি। খুব সুন্দর করে সাজানো। কি বললো বুঝতে পারলাম না, আমরা একটু সিম্পল করে বলছি। এই ধরনের নাটকে কি হয়, একটু স্বপ্নকেন্দ্রিক ব্যাপার মনে হয়, মানে সত্যিকারের মানে বাস্তব থেকে একটু সরে এসে স্বপ্নের মতো মনে হয় যে এরকম সত্যিকারের তো হয় না। মানুষ এরকম উদ্ভট আচরণ কেন করছে? হয় নাকি হঠাৎ করে একজন সে ছাত্র ছিল, হঠাৎ করে সে টিচার হয়ে যাচ্ছে, হঠাৎ করে সে খেলতে যাচ্ছে, হঠাৎ করে সে স্কুল থেকে কলেজে চলে যাচ্ছে? এটা তো হয় না। কিন্তু এটা আমাদের স্বপ্নে হয়। দেখবে আমাদের স্বপ্নে কখনো যখন আমরা স্বপ্ন দেখি, হঠাৎ করে তুমি দেখছো একটা জায়গায় আছো, বিছানায় শুয়ে রয়েছো, হঠাৎ করে তুমি দেখছো আকাশে উঠছো, স্বপ্নকেন্দ্রিক, তাই তো? তো আমাদের স্বপ্নের সব কিছু যেমন হতে পারে, এই যে স্বপ্নকেন্দ্রিকতা, কাব্যময়তা, অবাস্তবতা, সে যে আগের ক্লাসে বলেছিলাম যে রোম্যান্টিসিজম ব্যাপারটা, যে বাস্তবতা থেকে একটু দূরে অন্যরকম, এইটা কিন্তু আমরা অ্যাবসার্ড নাটকে দেখতে পাবো। এবং ইংরেজি নাটক যখন আমরা পড়বো সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো সংলাপের মধ্যে কাব্যধর্মিতা রয়েছে। নাট্যকার যে আছে বা লেখক যিনি আছেন তিনি কবিতার আকারে বলছেন, রূপক আশ্রিত বিষয়, একটা স্বপ্নের মতো জগৎ আমরা তৈরি হচ্ছে, এটা একেবারে আমাদের বাস্তব বলে মনে হয় না, অবাস্তব একটা জগৎ, কিন্তু বাস্তবের অনুকরণে তৈরি, বাস্তবের ছোঁয়াটা রয়েছে, পুরোপুরি বাস্তব নয়, ঠিক আছে? 2 নম্বর কি বৈশিষ্ট্য, যে প্রচলিত নাটকের মতো এখানে কোনো সুনির্মিত বৃত্ত বন্ধন নেই, কোনো বিবর্তনধর্মী চরিত্র চিত্রণ নেই, এখানে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নেই। যে আমরা যখন ধরো নাটক পড়বো, ধরো আমরা নর্মাল একটা নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হিসেবে আমরা ধরছি রক্তকরবী, সেই রক্তকরবী নাটকের একটা কাহিনী রয়েছে, রাজা, নন্দিনী, প্রফেসর, অধ্যাপক রঞ্জন, হ্যাঁ, তার একটা আবর্ত রয়েছে, তার বেড়ে ওঠা রয়েছে, একটা বিবর্তন রয়েছে, নন্দিনী কিভাবে রাজাকে সেই জায়গা থেকে, তার যে দেয়াল থেকে শক্তির দেয়াল থেকে উন্মোচন করছে, রঞ্জনের মৃত্যু হচ্ছে, একটা আমরা কোনো না কোনো একটা কাহিনীর দিকে এগিয়ে যাচ্ছে। সেটা রূপক নাটক হতে পারে, সাধারণত সামাজিক নাটক হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব যে সেটা কিন্তু একটা কাহিনী বয়ান রয়েছে, চরিত্রের বিবর্তন রয়েছে, ঠিক আছে? সাদা কালো চরিত্র রয়েছে, ধূসর চরিত্র রয়েছে, কিন্তু এইখানে আমরা দেখতে পাবো না। এখানে যেমন মানসী চরিত্র কখনো হয়ে যাচ্ছে লেখকের অনুপ্রেরণাদাত্রী, কখনো আবার সে হয়ে যাচ্ছে প্রেমিকা, ইন্দ্রজিতের প্রেমিকা, কখনো সে হয়ে যাচ্ছে অমল বিমল কমলের স্ত্রী। তো নারীর যে বিভিন্ন জায়গায় অবস্থান, বিভিন্ন রূপ, সে একটা প্রতিকায়িতভাবে মানুষই শুধুমাত্র একটা নারী নয়, সব নারীর প্রতিনিধিত্ব করেছে। সে স্ত্রী হিসাবে কেমন, সে প্রেমিকা হিসাবে কেমন, সে প্রেরণাদাত্রী হিসাবে কেমন, নারীর যে বিভিন্ন যে রোল, হ্যাঁ, বিভিন্ন যে অবদান, সেই প্রতিনিধিত্ব করেছে মানুষই। তো এইখানে আমরা দেখতে পাবো যে একটা চরিত্র কিন্তু সে জায়গা কিন্তু দেখায়নি। অমল বিমল কমলের ক্ষেত্রেও তাই, সে সাধারণত্ব, তারা মিলে সাধারণত্বকে প্রতিষ্ঠা করছে। সাধারণ মানুষ কেমন হয়, সে কখনো স্কুল টিচার হয়, সে কখনো ছাত্র হয়, সে কখনো ইন্টারভিউ দিতে যাওয়া একটা অ্যাসপিরেন্ট হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা যে সাধারণত্বের দাবিদার, সাধারণ মানুষের কথা কেউ বলে না। যারা রাজার কথা কেউ বলে, যুদ্ধর ক্ষেত্রে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের কথা জানি, তার সেনাতে কজন ছিল আমরা জানি না। আজাদ হিন্দ ফৌজে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা জানি, বা খুব বেশি হলে মোহনলালের কথা জানি, বা খুব বেশি হলে একটা দুটো যাদের ট্রায়াল হয়েছিল আইএনসি, তাদের কথা জানি খুব ডেপথে গিয়ে পড়লে। পুরো আমরা যে সেনাবাহিনীতে কতজন লোক ছিল, কতজনের আত্মবলিদান হয়েছিল আমরা জানি না। তো যারা হাইলাইটেড হয় তাদের কথা বলা হয়, সাধারণের কথা কেউ বলে না। সাধারণের কাহিনী, সাধারণের ইতিহাস কোনোদিনও রচনা হয় না। এই কথাটা কিন্তু আমরা বিভিন্ন এই অমল বিমল কমল চরিত্রের মধ্যে দেখতে পাবো। তাহলে সাধারণত্ব থেকে সরে আসার জন্য যে একটা চরিত্র, সেটা হচ্ছে ইন্দ্রজিৎ, এবং তার সাথে হচ্ছে এবং যোগ করা। তাহলে এই বৈশিষ্ট্যটাও আমরা কিন্তু এখানে পেলাম। এই শ্রেণীর নাটকে কি বলছে, অ্যারিস্টটল গঠিত
ঐকত্রয় বা ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস বা ইউনিটি অফ অ্যাকশন অনুপস্থিত। একদমই না, সব কিছু একদম আলাদা আলাদাভাবে হচ্ছে, কোনো সময়ের এই ঠিকঠাক হচ্ছে না, কখনো দিন কখনো রাত হয়ে যাচ্ছে, কখনো ওরা ছোটোবেলা দেখাচ্ছে, কখনো বড়োবেলা দেখাচ্ছে, কোনো সময় জায়গা কিচ্ছু নেই, কখনো তারা স্কুলের মধ্যে থাকছে, কখনো তারা আড্ডা মারছে। তো একটা এই ঐক্যটা কিন্তু নেই সময়ের বা সব কিছুর একটা অনুপস্থিতি রয়েছে। আচ্ছা, এই নাটকে যেটা বললাম যে নাটক একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সংলাপের যেটা আছে, সংলাপগুলোকে কি হচ্ছে হেয়ালিপূর্ণভাবে প্রকাশ করা হয়, যে 1 2 3 1 2 3 3 2 1 এরকমভাবে বলা হচ্ছে। ঠিক আছে, ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিৎ, অমল বিমল কমল এবং ইন্দ্রজিৎ কন্টিনিউয়াসলি বলা, হেয়ালি করা, কথাগুলোর মধ্যে একদম স্পষ্টতা নেই, রূপকাশ্রয়, কবিতার ধাঁচ, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং ইন্দ্রজিৎ নাটকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে অ্যাবসার নাটকের যে বৈশিষ্ট্যগুলো দেখছি সেটার সাথে কিন্তু আমাদের এবং ইন্দ্রজিৎ নাটকের আমরা কিন্তু প্রত্যেকটার সাথে আমরা তুলনা করে দেখবো যে এটা কি আদৌ এবং ইন্দ্রজিৎ নাটকে আছে, নিশ্চয়ই আছে, এবং এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা ওই নাটকে পাবো। আচ্ছা, এবার কি বলছে, যে কোনো স্থান থেকে এই শ্রেণীর নাটকের প্লটের আকস্মিক সূচনা এবং পরিণামহীন উপসংহার, অর্থাৎ আরম্ভ বা শেষে বিশেষ কোনো তফাৎ থাকে না, সেজন্য এই নাটকে কোনো ক্লাইম্যাক্স হয় না। একদম প্রথমে আমরা প্রথম অঙ্কে, যে এই নাটকে 3টে অঙ্ক রয়েছে, প্রথম অঙ্কে আমরা দেখব যে লেখক যে আছে, মানুষে তাকে এসে জিজ্ঞেস করলো লেখা হলো না, বলছে না আমি কিছু লিখতে পারিনি, এবং শেষে গিয়ে বললো লেখা কতটা বাকি, তখনও বলছে যে বেশি বাকি নেই, এই তো আজকে শুরু করব, আর কিছুক্ষণের মধ্যে শুরু করব, মানে শেষ না, শুরু করেনি সে এখনো পর্যন্ত। তাহলে একটা বৃত্তে আবর্তিত হচ্ছে জীবন। তো এই কোনো ক্লাইম্যাক্স নেই যে হঠাৎ করে কোনো ছন্দপতন ঘটলো বা কোনো কিছু থেকে নিবৃত্তি লাভ হলো, তা কিন্তু এখানে নেই। একেবারে যেখানে শুরু সেখানেই যেন শেষ, একটা বৃত্ত যেন মধ্যে আমরা ঘুরে চলেছি এই নাটকে, তাই এবং ইন্দ্রজিৎ নাটকে আমরা সেটা দেখতে পাই অ্যাবসার নাটকের বৈশিষ্ট্যের মধ্যে। তারপরে হচ্ছে যে এখানে জীবন অর্থহীন, ভাষা অনেক সময় দুর্বোধ্য, চরিত্রগুলি আচার আচরণে সঙ্গতিহীন, এবং মানুষ নিজেকে যতই স্বাধীন মনে করুক না কেন সে মুক্ত, শূন্যতাই জীবনের শেষ কথা, নাথিংনেস। হ্যাঁ, যদি আমরা স্পিরিচুয়াল কনসেপ্টেও যাই, সেখানে আমাদের কি বলা হয় যে আমাদের যে আত্মা রয়েছে সেটা হচ্ছে দেহ ছেড়ে বিলীন হয়ে যায় বা অন্য একটা এনার্জিতে রূপান্তরিত হয়, শূন্যতার কথা। বা আমরা যদি বলি ব্ল্যাক হোল থিওরি, সেখান থেকেই পৃথিবীর উৎপত্তি, সব কিছুর উৎপত্তি, এবং সেখানে গিয়েই আমরা সব মিলিয়ে যাব, শূন্যেই আমরা সব মিলিয়ে যাব। ঠিক আছে, এই শূন্যতার কথা, জীবনের মানুষের যে নিঃসঙ্গতার কথা, মানুষ একা এসেছে একা যাবে, কেউ কাউকে মানে পৃথিবীতে সে নিয়েও আসেনি, নিয়েও যাবে না, ওই খালি হাত এসেছে খালি হাত যাবে, এই যে কনসেপ্টটা, যে এত কিছু করার মধ্যে তাহলে কি সবটাই অ্যাবসার্ড, যে একদিন তো মরেই যাবো আর কি, এই কনসেপ্টটা যে উদ্ভট অযৌক্তিক, সবটা মিলে মানুষ যেন নিঃসঙ্গ, এই নিঃসঙ্গতার কথা বলে অ্যাবসার্ড নাটক, এবং এটা ভীষণভাবে সত্যি। কিন্তু তাই বলে শুধুমাত্র নৈরাশ্যবাদে ডুবে যাওয়ার কথা কিন্তু নাটকে নেই, এখান থেকে যে বেরিয়ে যাওয়ার জায়গা, এই জন্যই তো নাটকটার নাম এবং ইন্দ্রজিৎ। তাহলে তো অমল বিমল কমল হতে পারতো, তা কিন্তু নয়। তাই জন্য বলছে যে গড্ডলিকা প্রবাহের মধ্যে থেকে আটকে যাওয়া একটা চরিত্র হচ্ছে ইন্দ্রজিৎ, কিন্তু সে শুধুমাত্র ইন্দ্রজিৎ না, সে এবং ইন্দ্রজিৎ, সে আলাদা তাদের থেকে, সবার থেকে আলাদা। সে শুধুমাত্র অমল বিমল কমলের একজন নির্মল হয়ে থাকেনি। আমরা চরিত্রও যখন আলোচনা করব, ইন্দ্রজিৎ চরিত্র বা পারিপার্শ্বিক যে চরিত্র, মানসী চরিত্র, মাসিমা চরিত্র, ছোট ছোট চরিত্র আছে, বেসিক্যালি ইন্দ্রজিৎ চরিত্রটা গুরুত্বপূর্ণ কারণ নামকরণ তার উপর ডিপেন্ড করে হয়েছে। আর এছাড়া পার্শ্ব চরিত্র অমল বিমল কমল, লেখক, এদের তো আলাদা করে আমাদের ছোট ছোটভাবে পড়তেই হবে। তো সেক্ষেত্রেও আমরা দেখব যে নাট্যকারের যে অ্যাবসার্ডিজম ব্যাপারটা, কিন্তু সেই ধারণাটা কিন্তু শুধুমাত্র নঙর্থকতাই শেষ পর্যন্ত কিন্তু পর্যবসিত নয়। আচ্ছা, এরপর কি বলছে, এখানে জীবন অর্থহীন, ভাষা অনেক সময় দুর্বোধ্য, যেটা বললাম নাথিংনেসের কথা বলছে। আর মার্টিন এসলিনের ভাষায় কি বলেছে যে ইন দ্য লাস্ট রিসর্ট দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ডাজ নট প্রোভোক টিয়ার্স অফ ডেসপেয়ার বাট দ্য লাফটার অফ লিবারেশন। ঠিক আছে, অ্যাবসার্ড ড্রামা ইন্ট্রোডাকশন, তার অ্যাবসার্ড ড্রামা বলে একটি বই ছিল, মার্টিন এসলিন বলেছে যে সেখানে কিন্তু যে লিবারেশন, স্বাধীনতার কথা বলা হয়, যেটাই পুরোপুরি কিন্তু যে চোখের জলের কথা বা নেতিবাচকতার কথা কিন্তু নয়, জীবনকে সম্মানের সাথে গ্রহণ করার একটা ইঙ্গিত রয়েছে, যে তুমি যদি ওই গড্ডলিখা প্রবাহের মধ্যে না যেতে চাও, তবে একটা ইন্দ্রজিৎ হও, তবে তুমি ঘুরে দাঁড়াও। ঠিক আছে, তুমি অমল বিমল কমল হও না, ইন্দ্রজিৎ হও। আচ্ছা, এই শ্রেণীর নাটকে ব্যঙ্গ এবং অবিশ্বাসের মধ্য দিয়ে চলে আসে এক ধরনের আত্ম অনুসন্ধানের পর্ব, যেমন আমরা অস্তিত্ববাদী দর্শনে দেখি, যে এই যে ইন্ট্রোস্পেকশন অনেক জায়গায় রয়েছে, যে ইন্দ্রজিৎ নিজের সাথে কথা বলছে যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, আর ওকে যখন প্রশ্নের কথা হচ্ছে যে তোমার বয়স কত, তখনও 100 বা 200 হবে, নিজের সম্পর্কে একটা অনিশ্চয়তা, এই জায়গাগুলো কিন্তু, যে ইন্ট্রোস্পেকশন, নিজের ব্যর্থতার কথা, মানুষ তো ডিনায়ালে ভোগে, মানুষ নিজের সত্যিটাকে নিজের আয়নার সামনে নিজে দাঁড়াতে ভয় পায়,
নিজের যে কুৎসিত কঙ্কালসার রূপটা আছে যদি সে মানুষ দেখে ফেলে, আমাদের তো অনেকগুলো রূপ আছে, আমরা পৃথিবীর সামনে অন্যরকম, কিন্তু যখন আমরা একা বসি তখন আমাদের যে আমরা জীবনে ভুল করেছি, দোষ করেছি, নিজের কাছে তো কেউ মিথ্যে কথা বলতে পারবো না আমরা। এই জন্য আমরা কি চাই, সবসময় আমরা ক্যাওস চাই। ফোন দেখছি, কন্টিনিউয়াসলি কিছু না কিছু চাই আমাদের। শান্ত হয়ে 10টা মিনিট বসতে আমরা এখন তো পারি না, কারণ আমাদের নিজের সাথে দেখা হয়ে যাবে, আর আমরা নিজেরা নিজের কোম্পানি খুব একটা ভালোবাসি না। হ্যাঁ, তো ওই জন্য আমরা মানুষের এই যে মানসিক এত ব্যস্ততা, কেন মানুষ শান্তি ভুলে গেছে, বলে না জীবনে শান্তি নেই, শান্তি তো আমরা নিজেরাই আসতে দিই না, কারণ আমরা জানি আমরা যদি শান্ত হই আমাদের যে খোলসটা ত্যাগ হয়ে যাবে, আমাদের যে মুখোশটা আছে সেটা খসে পড়বে, আমরা যেটা কি সেটা, এবং সেটা কি শুধু জানলে তো আমাদের হবে না, সেটাকে আমাদের পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনটাই আমরা চাই না। আমরা সেই কমফোর্ট জোনে ভীষণভাবে, মানে কি বলবো, আমি নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছি, ওই কুয়োর ব্যাঙের মতো, যে আমাদের কাছে জীবন মানে ওই কুয়োটাই, কুয়োটার বাইরে যে একটা পৃথিবী আছে সেটার জন্য লাফ মারতে হয়, কুয়ো থেকে বেরোতে হয়, কমফোর্ট জোন থেকে বেরোতে হয়, সেটাই আমরা পারি না। যারা পারে তারা গেনার, তারা লাইফকে কিছু দিয়ে যায়, তারা পৃথিবীতে কিছু কন্ট্রিবিউট করে যায়, তাই তো। তো এখানে আবার কি বলছে দেখো, এই নাটকে অ্যাকশন বা ঘটনার পরিবর্তে অবস্থা বা সিচুয়েশনকে চিহ্নিত করতে চান নাটকেরা। বিভিন্ন মানুষের যে মনস্তাত্ত্বিক দিকটা, মানুষের যে ইন্ট্রোস্পেকশনের কথা বলছি, মানুষ নিজের সাথে যে কথা বলে, সেই কথাটা সত্য, আসল যে সত্য সুন্দরের কথা বলা হয়, কটা মানুষ নিজের সত্যটাকে সম্মুখীন হতে পারে? আমার মধ্যে যে অন্ধকারময় দিকগুলো আছে সেটা আমি কি আদৌ পুরোপুরি জানি? আমার মধ্যে যে ভুলটা আছে সেটা কি আমি পুরোপুরি জানি? নিজের যে আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষার যে জায়গা, সেটা কজনই বা করে? তো সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সিচুয়েশনের কথা কিন্তু এখানে বলবো। আচ্ছা, আর কি এই শ্রেণীর নাটকে কি হয়, অনেকটা কাব্যধর্মী হয়, একটা কবিতার ধাঁচ থাকে। আমরা এই নাটকেও কিন্তু অ্যাবসার নাটকের যে বৈশিষ্ট্যের মধ্যে যেটা আছে কবিতার ধাঁচ, সেটা কিন্তু আমরা এবং ইন্দ্রজিৎ নাটকও পাবো। তারপরে যদি আমরা দেখি যে এখানে কোনো বিশেষ চরিত্রের সক্রিয়তায় অ্যাবসার নাটকের আঙ্গিক কাঠামো বিকশিত হয়ে ওঠে না, তাই প্রচলিত অর্থে যাদের নায়ক বা নায়িকা চরিত্র বলা হয় সেই ধরনের চরিত্রের প্রাধান্য বা গুরুত্বই জাতীয় নাটকে থাকে না। আচ্ছা, এই বৈশিষ্ট্যটা থেকে হয়তো এবং ইন্দ্রজিৎটা একটু আলাদা, কারণ সম্পূর্ণভাবে তো সবটা মেনে চলেনি এবং ইন্দ্রজিৎ অ্যাবসার নাটকের যে বৈশিষ্ট্যগুলো, কারণ এইখানে অবশ্যই সব চরিত্রের একটা গুরুত্ব রয়েছে, কিন্তু ইন্দ্রজিৎ নাটকের চরিত্রটা কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়েছেন লেখক, হ্যাঁ, বা নাট্যকার। ঠিক আছে, সব নাটকেরই সব চরিত্রগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এইখানে কিন্তু অল্প যদি আমরা দেখি ইন্দ্রজিৎ চরিত্রটার একটু বেশি গুরুত্ব রয়েছে, কারণ যেহেতু এটা ব্যতিক্রম ধর্মী একটি চরিত্র। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে যে অ্যাবসার নাটকের চরিত্রগুলি হয়ে ওঠে তাদের বিধ্বস্ত অবস্থান থেকে তারা উঠে আসে। এরা আদর্শ মানুষের ছবি নয়, তারা নিষ্ক্রিয় হতোদ্যম বৃন্তচ্যুত মানুষের ছবি। এই যে আমরা অমল, কমল, বিমল, ইন্দ্রজিৎ, মানসী, মাসিমা সবাইকে আমরা একটা কেমন একটা অদ্ভুত রকম একটা বৃত্তাকার ছন্দে দেখবো। তারা জীবনে সবটাই মানে সে ব্যর্থ জীবন। হ্যাঁ, মানসী হচ্ছে গিয়ে ইন্দ্রজিতের মাসতুতো বোন, হাজারীবাগে থাকে মাসতুতো বোন, কিন্তু সে মাসতুতো বোনকে ভালোবাসে। সে জানে যে তখনই বিয়ের কথা বলে, মানুষই জানে যে তুমি আমার মাসতুতো বোন ভুলে যাও না, তুমি আমায় বিয়ে করতে পারবে না। এই যে কনসেপ্টটা, যে আমি আমার সিনগুলো আমি জানি, কিন্তু তাও আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। আমি আমার যে ভুলগুলো আমি জানি, কিন্তু তাও আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। এখানে তো মানুষের ব্যর্থতা, আমি জেনে শুনে ভুল করছি। এর থেকে তো আমি অজান্তে ভুল করলাম, সেটা আমাদের দোষ বলে, ভুল বলে কাটিয়ে দেওয়া যায়, শুধরানোর জায়গা থাকে। কিন্তু আমি প্রতিনিয়ত জানি, আমি জানি যে আমি কন্টিনিউয়াসলি 1 ঘন্টা ধরে ফোনটা ঘাঁটছি, আমার সময়টা নষ্ট হচ্ছে, আমার সামনে পরীক্ষা। আমি জানি সময় নষ্ট হচ্ছে, তাও আমি সময় নষ্ট করে যাচ্ছি। এটা তো মানে এইটার তো কোনো ইয়ে হয় না। মানে আমার বাহানা হতে পারে যে আমার কাছে সময় নেই। কিন্তু আমি ১ ঘন্টা ফোন দেখার সময় পেলাম, পড়ার সময় পেলাম না। কারণ ওখানে আমি ডোপামিনটা পাচ্ছি না। এটাই তো ব্যাপার। এই যে নিজের সাথে নিজের যে লড়াইটা, এটা হচ্ছে পৃথিবীর বাইরের যুদ্ধ, কিচ্ছু যায় আসে না। নিজের সাথে নিজের যে লড়াইটা, এটা হচ্ছে সবার আগে। তো এইটাই মানুষ করতে পারে না বলেই যে মানুষগুলো জিততে পারে নিজের সাথে লড়াইয়ে, আশেপাশে পৃথিবীর মানুষের সাথে লড়াইটা কিচ্ছু না, তুচ্ছ জিনিস। লোকের কথা কিচ্ছু না, তুচ্ছ জিনিস। এফেক্টেড না হলেই হলো না। মানুষ নিজের দ্বারা নিজে বেশি এফেক্টেড হয়। নিজের মানুষ নিজের শত্রুতা। তো মানুষ যখন নিজের কমফোর্ট জোন থেকে বেরাতে পারবে, নিজেকে একটা চড় মারিয়ে পড়তে বসাতে পারবে, বা আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে সেই কাজটা করতে হবে যেটা আমি করবো, কিন্তু আমার করতে ভালো লাগছে না। আজ আমার পড়তে ইচ্ছা করছে না, আমার প্রচন্ড ক্লান্তি লাগছে, আমার একটা সিনেমা দেখতে ইচ্ছে করছে, আমার একটা মুভি দেখতে ইচ্ছে করছে, ফোন ঘাঁটতে ইচ্ছে করছে, কোথাও বেড়াতে ইচ্ছে করছে, তাও আমি করবো না, আমি পড়বো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সব মানুষই পারে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা দেখছি অমল, বিমল, কমল সেটা সবাই করে যাচ্ছে। ইন্দ্রজিৎও করে যাচ্ছে। কিন্তু ইন্দ্রজিৎ জানে, অমল, বিমল, কিমল কিন্তু জানে না যে আমি কি যাচ্ছি, কি ভুল করছি। আমরা সবাই যা করছে আমিও তাই করছি। কিন্তু ইন্দ্রজিৎ জানে যে আমি ভুলটা কি করছি এবং সেখান থেকে বেরিয়ে আসার জায়গাটা কোথায়। এবং হয়তো সে বেরোতে পারবে। হয়তো ইন্দ্র, এবার দেখো নামকরণ দেখো, ইন্দ্রজিৎ মানে ইন্দ্রকে জয় করে যে।
মানে সেটা আমরা যদি পৌরাণিক দিক থেকে দেখি তাহলে আমরা মেঘনাথকে ইন্দ্রজিৎ বলতে পারি। আর ইন্দ্র মানে আমাদের পঞ্চেন্দ্রিয়। এই হ্যাঁ বল। যাই হোক, তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যাপস নাটকের ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেখানে চরিত্রগুলো হয়ে যাবে বৃন্তচ্ছিত বা নিষ্ক্রিয়। আচ্ছা, অ্যাপস নাটক যেটা বললাম সিচুয়েশন নির্ভর হয়, কিন্তু দৃঢ় চিত্রকল্প গড়ে ওঠে, ইঙ্গিতময়তা, রূপক ধর্মিতা, কাব্যধর্মিতা কিন্তু এখানে আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে কোনো সমস্যা সমাধানের কোনো বলিষ্ঠ প্রয়াস নেই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কিন্তু দেখি এই নাটকে সমস্যার সমাধান কেউ চাইছে না, সমস্যাগুলো নিয়ে কথা বলছে সবাই, সাধারণ জীবনেও তাই। জানি না এটাকে অ্যাবসার্ড নাটক কেন বলা হয়, পৃথিবী এখন মানুষের জীবনই অ্যাবসার্ড হয়ে গেছে, যে পৃথিবী তাই সমস্যার কথা বলে যাচ্ছে, সলিউশন কেউ চায় না। এই কারণে রেপ হচ্ছে, ওই কারণে রেপ হচ্ছে, এই জন্য পৃথিবী কি বলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সবাই সব জানে, সলিউশনটা কি, সমাধানটা কি তার নিয়ে কেউ কথা বলছে না, সমাধান নিয়ে কেউ কোনো কথা বলবে না। কারণটা কি, মেয়েদের ছোট জামা কাপড়ের জন্য রেপ হচ্ছে, এই কারণে এটা হচ্ছে, কিন্তু সমাধানটা কি? তাহলে মানুষ, মেয়েটাকে যদি বোরখা পরা হতো তাও তো রেপ হচ্ছে, ছোট ছোট 11 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, তাদেরও রেপ হচ্ছে, তারা যদি উলঙ্গ ঘোরে তাদেরও রেপ হচ্ছে, মানে তাদের তো তারা মাংসপিণ্ড, তাদেরও, তাহলে তাদের কি উত্তেজনা। যাই হোক, সেইগুলো সমালোচনামূলক জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু এই যে কথা যে সবাই সমস্যার কথা বলছে, সমাধানের কথা আর কেউ খুব একটা বলে না। তো এখানেও আমরা অ্যাবসার্ড নাটকেও সেই জায়গাটা আমরা দেখতে পাবো। এই নাটকে আমরা কিছু জটিলতা বা নৈতিক সামাজিক পাঠও এখানে অনুপস্থিত, খুব বেশি এটা কোনো মেসেজমূলক জায়গা নয়, একদম পৃথিবীর যে অবক্ষয়ের দিকটা তুলে ধরা হচ্ছে, কোনো সেই বড় মেসেজ ট্যাসেজ যেখানে সামাজিক ব্যাপার স্যাপার খুব একটা দেওয়া যায় না। আচ্ছা, এখানে কিছু কি হয় যে আরোপিত কোনো মূল্যবোধের মায়া তৈরি করা হয় না, সত্যিটা সত্যি, ধূসরটা ধূসর, সাদাটা সাদা, কালোটা কালো, এর উপরে কোনো রং চড়িয়ে যে নৈতিকতার মানদণ্ডে সেটাকে উন্নীত হতে হবে তা কিন্তু নয়। যে এখন মানে আমরা যদি দেখি যে ইন্দ্রজিৎ তার মাসতুতো বোনের সাথে প্রেম করে, এটা তো মানে এখন সমাজে দাঁড়িয়ে সেটা ঘৃণ্য, নিজের বোনকে কি করে করে, ঠিক আছে, তো সেইটা কিন্তু সে মেনে নিচ্ছে যে তোমার মাসতুতো বোনের সাথেই সে প্রেম করছে। এই যে কোনো নৈতিকতার পাঠ যে না এখান থেকে সরে আসার দরকার আছে, এই যে এই জিনিসগুলো কিন্তু নেই, সে কিন্তু নিজের সত্যটাকে অনুধাবন করছে, অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্টেন্স, এটা কিন্তু অ্যাবসার্ড নাটকের একটা পজিটিভ দিক, ঠিক আছে। আচ্ছা, জীবনের যে যান্ত্রিকতা, মৃত্যুর যে অনুভূতি, আমরা যে মৃত্যুর দিকে এগিয়ে চলছি প্রতিনিয়ত, কিন্তু আমরা আদৌ কি বেঁচে আছি, এই যে কনসেপ্টটা, বেঁচে থাকার মতো কি বেঁচে আছি, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আমরা অ্যাবসার্ড নাটকে দেখতে পাবো। হতাশার কথা এখানে বলা হয়, মৃত্যুর কথা এখানে বলা হয়, কিন্তু সব মিলিয়ে আমরা মুক্ত থাকার কথা এখানে বলা হয়, এবং এই ধরনের নাটকে সদর্থক শিক্ষাই বলা, মানে এত নেতিবাচকতার মধ্য দিয়েও কিন্তু যে, অর্থাৎ আমাদের যে হেমলক সোসাইটি যদি তোমরা সিনেমা দেখে থাকো, যে সে সুইসাইড করতে যাচ্ছে এবং সুইসাইডের যে ঘৃণ্যতম রূপটা, ভয়ানক রূপটা তাকে দেখানো হচ্ছে, তাতে সুইসাইড না করে। অ্যাবসার্ড নাটকেরও তাই, যে তোমাকে এই পৃথিবীর যে জটিলতা, জটিলতম জায়গাটা তোমাকে দেখানো হচ্ছে যাতে তুমি ঘুরে দাঁড়াতে পারো। তো অ্যাবসার্ড নাটকও তাই, এবং ইন্দ্রজিৎ নাটকও কিন্তু আমরা সেই জায়গাগুলো আমরা পাবো, ঠিক আছে। তাহলে এই হলো অ্যাবসার্ড নাটকের কিছু বৈশিষ্ট্য, আলাদাভাবে অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্য আসতে পারে এসে, তার সাথে ইন্দ্রজিৎ নাটকের যে তুলনা, ঠিক আছে। তাহলে অ্যাবসার্ড নাটক হিসেবে আমরা বলতে পারি যে এবং ইন্দ্রজিৎ নাটক সম্পূর্ণরূপে সার্থক, পাশ্চাত্য অনুযায়ী আমরা সম্পূর্ণরূপে সার্থকতার জায়গাটা না দেখলেও কিছু কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও আমরা বলবো অ্যাবসার্ড নাটক হিসেবে কিন্তু বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটক কিন্তু আমরা সার্থক, ঠিক আছে। তাহলে এবার বলো তোমাদের এই বিষয়টা সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা। তাহলে আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এবং ইন্দ্রজিৎ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হলো। এটা যেহেতু প্রথম ক্লাস, সাথে থাকো, এরকম অনেক ক্লাস নিয়ে হাজির হব। দেখা হচ্ছে পরের ক্লাসে।